রাত প্রায় ৩টা। এত রাতে ওয়াশরুমে শাওয়ারের নিচে মেঝেতে বসে অঝরে কাঁদছে আরহা। মাথার উপর থেকে ঝরে পড়া ঠান্ডা পানির ধারা আর চোখে নোনা জল একাকার হয়ে গেছে। সারা রাত এক ফোঁটা ঘুম হয়নি তার। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত কোনোদিন একা একটা বাসায় রাত কাটাতে হয়নি আরহাকে। অন্ধকার নিস্তব্ধ ঘর সবসময় তাকে ভয় দেখিয়েছে। রাত যত গভীর হতো ততই অকারণে আতঙ্ক ঘিরে ধরতো তাকে। কিন্তু আজ সেই ভয় যেন কোথাও হারিয়ে গেছে। উল্টো ভয়ের জায়গা দখল করে নিয়েছে দুশ্চিন্তার বিশাল এক পাহাড়। এমন এক অজানা আশঙ্কা যা প্রতি মুহূর্তে বুকের ভেতরটা চেপে ধরেছে। নিজেকে হাজারবার বুঝিয়েছে সে। শেহজাদ একজন সেনা কর্মকর্তা। অপারেশনে গেলে যোগাযোগ নাও থাকতে পারে, এমন তো আগেও হয়েছে। কিন্তু মনে কোনো যুক্তি মানছে না। মনে হচ্ছে বুকের ভেতরটা কেউ দুমড়ে মুচড়ে ছেড়ে ফেলছে। শ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছে। ভেতর থেকে এক অসহ্য যন্ত্রণা তাকে গ্রাস করে ফেলছে। তার মনটা বারবার একটা কথা বলে উঠছে, লোকটা ভালো নেই আরু, আমার শেহজাদ ভালো নেই। এই কথাটা যেন মাথার ভেতর অবিরাম প্রতিধ্বনি হচ্ছে। শেহজাদ এর আগেও বহুবার অপারেশনে গেছে। প্রতিবারই যত ব্যস্ততায় থাকুক না কেন, সুযোগ পেলেই একবার অন্তত আরহাকে ফোন করেছে। হয়তো মাত্র 1 মিনিট, কিন্তু সেই 1 মিনিটে যতটুকু কথা বলুক না কেন, তবু সেই এতটুকু কথাই আরহার সমস্ত অস্থিরতা দূর করে দিত। কিন্তু এবার সবকিছুই যেন অন্যরকম। শেহজাদ বাসা থেকে বের হওয়ার ঘণ্টাখানেক পর থেকে কতবার যে ফোন করেছে তার হিসাব নেই। প্রতিবারই একই উত্তর, দ্য নাম্বার ইউ আর ট্রাইং টু বি রিচ ইজ নট রিচেবল। প্রতিটি ব্যর্থ কলের সঙ্গে সঙ্গে যেন আরহার বুকের ভেতরটা ভয়টা আরও একটু করে বেড়ে গেছে। শাওয়ারের নিচে বসে দুহাতে মুখ দেখে ফুপিয়ে কেঁদে উঠল সে। ঠিক তখনই গভীর রাতে নিস্তব্ধতা ভেদ করে দূর থেকে ভেসে এলো একটা গানের সুর। মৃদু বিষণ্ণ, কিন্তু বুকের ভেতরটা কাঁপিয়ে দেওয়ার মতো এক সুর। এমন করে মন ভাঙলে মন আর কি জোড়া যায়? ভালোবাসার নামে এখন লাগে বড় ভয়। বলেছিলে আমার ছেড়ে বাঁচতে পারবে না, আজকে ভুলে এই কথা তোর মনেও পড়ে না। শাওয়ারের নিচে বসে থাকা আর আচমকা মাথা তুলে তাকালো। কান্না ভেজা চোখে কিছুক্ষণ স্থির হয়ে শুনতে লাগলো গানটা। কেন জানি আজ গানটার প্রতিটি শব্দ যেন তার নিজের মনের কথাই বলে যাচ্ছে। প্রতিটি লাইন বুকের ভেতরে জমে থাকা ব্যথাগুলোকে আরো উস্কে দিচ্ছে। ঠোঁট কামড়ে কান্না থামানোর ব্যর্থ চেষ্টা করলো সে, কিন্তু পারল না। পর মুহূর্তে আবারও ভেঙে পড়ল। মাথা নিচু করে 2 হাঁটুর ওপর মুখ গুজে শিশুর মতো ফুপিয়ে কাঁদতে লাগলো আরহা। বাইরে ভোরের আগে পৃথিবী যেমন নিস্তব্ধ, তেমনি তার ভেতরটাও যেন নিঃশব্দে ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। কতক্ষণ এইভাবে শাওয়ারের নিচে বসে কেঁদেছে তার হিসাব আরহার নিজেরও জানা নেই। সময়ের ধারণা যেন হারিয়ে ফেলেছে সে। হঠাৎই চারপাশে নীরবতা ভেঙে দূরের মসজিদ থেকে ভেসে এলো ফজরের আজানের সুমধুর ধ্বনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ধ্বনি কানে পৌঁছাতেই যেন বাস্তবে ফিরে এলো আরহা। দ্রুত চোখের পানি মুছে ফ্রেশ হয়ে শুকনো পোশাক পরে নিজেকে গুছিয়ে নিয়ে উঁচু করলো। এরপরে জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে গেল রবের দরবারে। গভীর একাগ্রতায় ফজরের নামাজ আদায় করলো সে। নামাজ শেষে সালাম ফিরিয়ে আবার সিজদায় গিয়ে অনেকক্ষণ সিজদায় মাথা রেখে রইল। তারপর হঠাৎ কি মনে হতে বুকশেলফের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ খুঁজতেই সুন্দর কাপড়ে মোড়ানো পবিত্র কোরআন শরীফটি পেয়ে গেল। পরম শ্রদ্ধার কোরআন শরীফটি হাতে তুলে নিয়ে চুমু খেলো সে। ধীরে ধীরে বসে তেলাওয়াত শুরু করলো। ভোরের নিস্তব্ধ ঘরে তার সুরেলা কণ্ঠে ভেসে আসতে লাগলো আল্লাহর কালাম। প্রতিটি আয়াত পড়ার সঙ্গে সঙ্গে চোখের কোণ ভিজে উঠছিল, তবুও থামল না। যেন প্রতিটি শব্দের মধ্যে সে খুঁজে ফিরছিল শান্তি, সাহস আর প্রিয় মানুষটাকে নিরাপদে ফিরে আসার আশ্বাস। তার ঘণ্টাখানেক তেলাওয়াত করার পর কোরআন শরীফটি আলতো করে বন্ধ করে সামনে রাখলো আরহা। তারপর 2 হাত তুলে মোনাজাতে বসে পড়ল। পরক্ষণে আর নিজেকে সামলাতে পারল না। চোখ বেয়ে টপ টপ করে অশ্রু ঝরতে লাগলো। হে আল্লাহ, আমার শেহজাদ ভাইকে আপনার হেফাজতে রাখুন। আপনি তাকে সব বিপদ, সব অনিষ্ট থেকে রক্ষা করুন। তার সব কষ্ট, সব ব্যথা আমার ভাগ্যে লিখে দিন। তবুও তাকে সুস্থ ও নিরাপদে আমার কাছে ফিরিয়ে দিন। আমি আর কিছু চাই না, শুধু মানুষটাকে ভালো রাখুন। ও যেন সম্মানের সঙ্গে নিজের দায়িত্ব শেষ করে আবার আমার কাছে ফিরে আসে। আপনি তো সর্বশক্তিমান, আমার এই ছোট্ট দোয়াটা ফিরিয়ে দেবেন না আল্লাহ। কথাগুলো বলতে কতক্ষণ যে এভাবে আল্লাহর কাছে হাত তুলে কেটেছে তার নিজেরও হিসেব নেই। মনে হচ্ছিল বুকের ভিতর জমে থাকা সমস্ত ভয়, সমস্ত অস্থিরতা অশ্রুর সঙ্গে বেরিয়ে আসছে। অনেকক্ষণ পর মোনাজাত শেষ করে ধীরে ধীরে চোখের পানি মুছে গভীর একটা শ্বাস নিল আরহা। তারপর আলতো করে কোরআন শরীফটি যথাস্থানে রেখে আস্তে করে উঠে দাঁড়ালো। এমন সময় হঠাৎ করে মোবাইল ফোনটা বেজে উঠল।
স্ক্রিনে ভেসে উঠল শিউলি কলিং। এত সকালে শিউলির ফোন দেখে ভ্রু কুঁচকে গেল আরহার। এত ভোরে ও সাধারণত কখনোই ফোন করে না। এক মুহূর্তের জন্য বুকটা ধক করে উঠল। নিজেকে যথাসম্ভব সামনে নিয়ে কলটা রিসিভ করতেও পাশ থেকে ভেসে এলো চেনা উচ্ছ্বাসিত কণ্ঠ। আরু, ঘুম থেকে উঠেছিস তুই? আরহা হালকা হেসে বলল, উঠেছি, কিন্তু এত সকালে ফোন করলি যে? সব ঠিক আছে তো? কারো কিছু হয়েছে নাকি? আরে না না, তেমন কিছু হয়নি। একটু থেমে ইতস্ত করে বলল, শোন না, তুই তো জানিস আমি নোমানকে। এরপর আর কথাটা শেষ করতে পারল না সে। লজ্জায় নিজেরই গাল দুটো যেন লাল হয়ে উঠল। ফোনের উপাসে ওর এমন লজ্জা পাওয়াটা বুঝলো যেন আরহা। তাই মুচকি হেসে বলল, জানি জানি নোমানকে অনেক ভালোবাসিস, আর এত লজ্জা পেতে হবে না। এবার বল কি হয়েছে? শিউলির লাজুক গলায় বলল, সামনে বুধবারে নোমানের জন্মদিন, ভাবছি ওকে একটা সারপ্রাইজ দেব, কিন্তু কি গিফট দিলে ও সবচেয়ে বেশি খুশি হবে কিছুই বুঝতে পারছি না। তাই তোকে ফোন করলাম, তুই তো এইসব ব্যাপারে আমার চেয়ে অনেক ভালো বুঝিস, একটু সাহায্য কর না। আরহা কিছুক্ষণ চুপ করে রইল। নিজের মনটা আজ ভারী হলেও শিউলির উচ্ছ্বাসে সামান্য হাসি ফুটো তার মুখে। আচ্ছা, আগে বল কি কি প্ল্যান করেছিস, তারপর দেখি কি করা যায়। শিউলির দীর্ঘশ্বাস ফেলে বলল, এই তো সমস্যা, কোনো প্ল্যানই মাথায় আসছে না। মায়াসহ গতকাল সারাদিন ভেবেছি, কিন্তু এমন কিছুই মাথায় আসেনি যা ওকে দেওয়া যায়। শুধু ভাবছি এমন কিছু করবো যাতে ও সারা জীবন মনে রাখে। আর মুচকি এসে বলল, তুই না একেবারে পাগল। নোমান কি এসব বড় বড় সারপ্রাইজ পছন্দ করে? আমার মনে হয় দামি গিফটের পেছনে না ছুটে নিজের হাতে কিছু কর। একটা সুন্দর হাতে লেখা চিঠিতে সঙ্গে ওর পছন্দের একটা ঘড়ি, পারফিউম কিংবা বই দিতে পারিস। চিঠি? হ্যাঁ, বিশ্বাস কর, মনের কথা লেখার একটা চিঠির দাম অনেক সময় 1000 টাকার গিফটের চেয়েও বেশি হয়। তুই বরং চিঠি লিখে ওকে দে, সেখানে ওকে নিয়ে তোর মনের সকল কথা লিখে দিস, আর সাথে কিছু গিফট। আমার মনে হয় এটা ভালো হবে। শিউলি একটু হেসে বলল, ধন্যবাদ দোস্ত, তুই না থাকলে আমি কি করতাম বলতো? একদম একদম নাটক করিস না, এমন কথা বলছি না, ট্রিট চাই কিন্তু। কথাটা বলে দুজনে একসঙ্গে হেসে উঠল। এরপর হঠাৎ শিউলি বলল, আচ্ছা দোস্ত, তোর গলাটা কেমন যেন শোনাচ্ছে, তুই কি কেঁদেছিস? প্রশ্নটা শুনে আরহার হাসিটা মিলিয়ে গেল। কয়েক সেকেন্ড চুপ করে থেকে নিজেকে সামলে নিয়ে বলল, না রে, আসলে ঘুম কম হয়েছে, তাই হয়তো এমন লাগছে। সত্যি বলছিস তো? তুই সব বাদ দিয়ে বল, কখন কিনবি সব? চাইলে আমি তোর সঙ্গে মার্কেটে যেতে পারি। না, আজ আর তোকে কষ্ট দেব না, তুই বরং বিশ্রাম নে, পরে যদি দরকার হয় তখন ফোন করব। আর তুই নিজেরও খেয়াল রাখবি, কেমন জানি মনে হচ্ছে তোর কিছু একটা হয়েছে। আরহা জোর করে হাসলো, আমি ঠিক আছি, তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা তাহলে রাখছি, পরে কথা হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। কথাটা কেটে যেতেই চারপাশে আবার আগের মতো নিস্তব্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ড ফোনটার স্ক্রিনের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল আরহা। একটু আগেও শিউলির হাসি আনন্দে মনটা যেন সামান্য হালকা হয়েছিল, কিন্তু কলটা শেষ হতেই সেই সাময়িক স্বস্তিটুকু মিলিয়ে গেল। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুকের ভিতর থেকে। মোবাইলটা ধীরে টেবিলের উপর রেখে বেলকনিতে গিয়ে দাঁড়ালো সে। সকালের কোমল রোদ চারপাশ আলোকিত করে তুলেছে। মানুষজন নিজেদের কাজে বের হচ্ছে, কোথাও শিশুদের হাসির শব্দ, কোথাও পাখির কিচিরমিচির, চারপাশে যেন স্বাভাবিক এক সকাল। শুধু তার মনটাই স্বাভাবিক হতে পারছে না। অজানা এক আশঙ্কায় বারবার এসে বুকের ভেতরে চেপে বসেছে। মনে হচ্ছিল প্রিয় মানুষটাকে একবার নিজের চোখে না দেখা পর্যন্ত এই অস্থিরতা আর কাটবে না। সকাল ঠিক 9টা। সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এর ভিআইপি কেবিনে থতমত নীরবতা। কেবিন জুড়ে শুধু মনিটরের নিয়মিত পিপ পিপ শব্দ ভেসে এসছে। বিছানায় নিস্তেজ হয়ে শুয়ে আছেন ক্যাপ্টেন শেহজাদ মির্জা। ডান বাহু মোটা ব্যান্ডেজে শক্ত করে বাঁধা। ক্ষতস্থান থেকে স্প্লিন্টারের টুকরো সফলভাবে অপারেশন করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সকালে 1 ইউনিট রক্ত দেওয়া হয়েছে তাকে। মুখে এখন অক্সিজেন মাস্ক, হাতে স্যালাইন ক্যানুলা লাগানো। মনিটরে রক্তচাপ, হার্ট রেট আর অক্সিজেন স্যাচুরেশন নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। বিছানার একপাশে দাঁড়িয়ে আছে লেফটেন্যান্ট সোহাগ। সারা রাতের ক্লান্তি তার চোখ মুখে স্পষ্ট। একটু দূরে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন মেজর মাহমুদ ইসলাম এবং কর্নেল আসাদ শিকদার। ঠিক তখনই কেবিনে প্রবেশ করল ডিউটি সার্জন। হাতে থাকা রিপোর্টগুলো আরেকবার দেখে তিনি শান্ত গলায় বললেন, আলহামদুলিল্লাহ, আপাতত বিপদের আশঙ্কা নেই। গ্রেনেডের স্প্লেন্টারটা বহুর পেশিতে ঢুকেছিল। ভাগ্য ভালো, হাড়, প্রধান ধমনী কিংবা স্নায়ুর কোনো স্থায়ী ক্ষতি হয়নি।
তবে রক্তক্ষরণ অনেক বেশি হওয়ায় উনি শকে চলে গিয়েছিল। সোহাগ উৎকণ্ঠিত কণ্ঠে জিজ্ঞেস করলো, স্যার এখন কেমন আছেন উনি? ডাক্তার রিপোর্টে চোখ রেখে বললেন, ভাইটাল সাইন এখন স্থিতিশীল, অ্যানেস্থেশিয়া এবং ব্যথানাশক ওষুধের প্রভাবও রয়েছে। কয়েক ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসার কথা, তবে অন্তত 24 থেকে 48 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে। মেজর মাহমুদ ধীরে বললেন, সম্পূর্ণ সুস্থ হতে কতদিন লাগবে? ক্ষত শুকাতে প্রায় 2 থেকে 3 সপ্তাহ লাগতে পারে। এরপরও কিছুদিন ভারী কাজ, অস্ত্রবহন বা কঠোর শারীরিক প্রশিক্ষণ থেকে বিরত থাকতে হবে। সবকিছু স্বাভাবিক থাকলে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে ধীরে ধীরে ডিউটিতে ফিরতে পারবেন। কর্নেল আসাদ শিকদার নীরবে মাথা নাড়লেন। তার কঠিন মুখেও যেন স্বস্তির একটুখানি ছাপ ফুটে উঠল। ডাক্তার আবার বললেন, চিন্তার কারণ আপাতত নেই, তবে উনি জেগে ওঠার পরও শরীর কিছুটা দুর্বল লাগবে। রক্তক্ষরণের কারণে শরীরের শক্তি ফিরে আসতে কয়েকদিন সময় তো লাগবেই। কথাগুলো বলে তিনি নার্সকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে কেবিন থেকে বেরিয়ে গেলেন। ডাক্তার চলে যেতে সোহাগ ধীরে ধীরে শেহজাদের বিছানার পাশে এসে দাঁড়ালো। নিস্তেজ মুখটার দিকে তাকে মৃদু স্বরে বলল, আর কত ঘুমাবি বন্ধু? এবার তো উঠে পড়। তোকে এভাবে মানায় না শেহজাদ, ওঠ না, 2 বন্ধু মারামারি করি। সত্যি করে ভালো লাগছে না তোকে এভাবে দেখতে। তাছাড়া কেউ একজন হয়তো কোয়ার্টারে শুধু তোর ফেরার অপেক্ষায় বসে আছে, আর সে জানেও না তুই এখানে শুয়ে আছিস। সোহাগের ফিসফাস কথাবার্তার মাঝে টেবিলের উপর রাখা শেহজাদের মোবাইল ফোনটা হঠাৎ কেঁপে উঠল। ফোনটা বন্ধ করে রেখেছিল সোহাগ, কিন্তু বাড়ির কেউ কল করলে বন্ধ পেয়ে টেনশনে পড়ুক তা চায়নি সে, এজন্য কিছুক্ষণ আগে খুলেছে। ফোনটা সাইলেন্ট ভাইব্রেশনে থাকায় কোনো রিংটোন শোনা গেল না, শুধু একটানা ভাইব্রেটের শব্দ। সোহাগ নিচে তাকাতে স্ক্রিনে ভেসে উঠল আরু। নামটা দেখে বুকের ভেতরটা হঠাৎ নজর দিয়ে উঠল তার। কয়েক সেকেন্ড ফোনটার দিকে স্থির হয়ে তাকিয়ে রইল। কলটা রিসিভ করবে নাকি কেটে দিবে কিছু বুঝে উঠতে পারছিল না। ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা মেজর মাহমুদ ধীর স্বরে বললেন, রিসিভ করো, তবে এখন কিছু জানাবে না। ক্যাপ্টেনের জ্ঞান না ফেরা ওই পর্যন্ত পরিবারের কাউকে উদ্বিগ্ন করার দরকার নেই। কর্নেল আসাদ শিকদারও মাথা নেড়ে সম্মতি জানালেন। সোহাগ গভীর একটা শ্বাস নিয়ে নিজেকে সামলে নিল। এরপর কলটা রিসিভ করে শান্ত গলায় বলল, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে আরহার উৎকণ্ঠিত কণ্ঠ ভেসে এলো, ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আমার শেহজাদ ভাইয়ের ফোন আপনার কাছে কেন? উনি কোথায়? এক মুহূর্তের জন্য সোহাগের গলা শুকিয়ে গেল। অচেতন অবস্থায় শুয়ে থাকা বন্ধুর দিকে একবার তাকিয়ে নিয়ে স্বাভাবিক স্বরে বলল, জি, আমি লেফটেন্যান্ট সোহাগ বলছি। ক্যাপ্টেনের ফোনটা আপাতত আমার কাছে আছে। ক্যাপ্টেন এখনো অপারেশন থেকে ফেরেননি, তাই ওনার সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না। আরহার বুকটা আবার ধক করে উঠল। অপারেশন শেষ হয়নি, তার মানে এখনো কথা হবে না? অথচ ও ভেবেছিল কল রিসিভ হয়েছে মানে কথা হবে শেহজাদের সঙ্গে। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। এখনো শেষ হয়নি? শেষ হবে কখন কিছু জানেন? কখন কথা বলতে পারবো? দেখুন, সঠিক সময় বলতে পারবো না, কিছু আনুষ্ঠানিক কাজ চলছে। শেষ হলে উনি ফোনটা নিয়ে আপনাকে নিজেই কল করবেন। বুঝলাম, কিন্তু আপনার গলা এমন লাগছে কেন? উনি ঠিক আছেন তো? আপনারা কি কিছু লুকাচ্ছেন? সোহাগ চোখ বন্ধ করে 1 সেকেন্ড থামলো। যা ভয় পাচ্ছিল সেটাই হলো। এত চালাক মেয়ে, গলা শুনে বুঝে গেছে কিছু একটা হয়েছে। সে অসহায় দৃষ্টিতে তাকালো কর্নেল আসাদ শিকদারের দিকে। এরপর দৃঢ় গলা বলল, না না, কি কব? আলহামদুলিল্লাহ, চিন্তার কিছু নেই। আসলে একটা বিষয় নিয়ে একটু ডিস্টার্ব আমি, তাই হয়তো এমন লাগছে। প্রবলেম নেই, ক্যাপ্টেন ফ্রি হলে আপনার সঙ্গে কথা বলবে। আরহা ধীরে ধীরে বলল, ঠিক আছে, ওনাকে বলবেন আমি অপেক্ষা করছি। কথাটা বলে কলটা কেটে দিল আরহা। ফোন নামিয়ে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল সোহাগ। তারপর বিছানায় অচেতন হয়ে শুয়ে থাকা শেহজাদের দিকে তাকিয়ে খুব আস্তে করে বলল, ক্ষমা করে দিস বন্ধু, মিথ্যা বলতে চাইনি, কিন্তু এই মুহূর্তে সত্যিটা জানলে মেয়েটা নিজেকে সামলাতে পারবে না। তাই তুই দ্রুত চোখ খোল, এরপর আর কোনো মিথ্যা বলতে হবে না। একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে কলটা কেটে যেতে কেবিনে আবারও নীরবতা নেমে এলো। মোবাইলটা টেবিলের ওপর রেখে কর্নেল আসাদ শিকদারের সামনে এসে দাঁড়ালো সোহাগ। তারপর কর্নেল আসাদ শিকদার আর মেজর মাহমুদের দিকে ফিরে সম্মানসূচক ভঙ্গিতে দাঁড়িয়ে বলল, স্যার, একটা অনুরোধ ছিল। কর্নেল আসাদ শিকদার তার দিকে তাকালেন। বলো, শুনছি। স্যার, যদি অনুমতি দেন আমি একটু বাড়ি যেতে চাই। এখান থেকে আমার বাসা আধা ঘন্টার পথ। সারা রাত অপারেশনে ছিলাম, তারপর সোজা হাসপাতালে চলে এসেছি। বাবা মা নিশ্চয়ই খুব চিন্তা করছেন। প্রায় 1 মাস হয়ে গেছে বাচ্চাটাকেও দেখিনি। ওনাদের সঙ্গে একটু দেখা করে ফ্রেশ হয়ে আবার ফিরে আসতে চাই। মেজর মাহমুদ শান্ত গলায় জিজ্ঞেস করল, কত সময় লাগবে? 3 থেকে 4 ঘন্টার বেশি না স্যার।
কথা দিচ্ছি যত দ্রুত সম্ভব ফিরে আসবো। কর্ণের আশার শিকদার একবার হাত ঘড়ির দিকে তাকিয়ে আবার সোহাগের দিকে দৃষ্টি ফেরালেন। ঠিক আছে, যাও, তবে ফোন অন রাখবে। এখন 9:23 বাজে, বিকেল 4টার মধ্যে ফিরে আসলেই হবে। তবে এর মধ্যে যদি ক্যাপ্টেনের জ্ঞান ফিরে কিংবা কোনো প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে ফিরে আসবে। সোহাগ সোজা হয়ে দাঁড়িয়ে বলল, ইয়েস স্যার। মেজর মাহমুদ হালকা হাসলেন। ঠিক আছে, যাও তাহলে। আর নিজের শরীরটারও একটু খেয়াল রেখো, শুধু ক্যাপ্টেনই নয়, গত রাত থেকে তুমিও বিশ্রাম করনি। সোহাগ মাথা নাড়ল, জি স্যার। শেষবারের মতো শেহাজাদের দিকে তাকিয়ে সে খুব আস্তে বলল, আমি আসছি বন্ধু, এর মধ্যে তুই কিন্তু জেগে উঠবি। ফিরে এসে দু বন্ধু মিলে একসাথে জমিয়ে আড্ডা দেব। কথাটা বলেই কেবিন থেকে ধীর পায়ে বেরিয়ে গেল সোহাগ। বাইরে করিডোরে তখনও হাসপাতালের ব্যস্ততা চলছে, আর কেবিনের ভেতরে নিঃশব্দে চলতে থাকলো ক্যাপ্টেন শেহজাদ মির্জার সুস্থ হয়ে ওঠার অপেক্ষা। আজ সকাল থেকে নোমানের মনটা অদ্ভুত রকম খারাপ। কোনো কিছুতেই মন বসছে না তার। বারবার শুধু আরহার কথাই মনে পড়ছে। মেয়েটা অসুস্থ অবস্থায় চলে গেল, এরপর আর কথাই হয়নি। কেমন আছে কে জানে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো নোমানের বুক থেকে। ইস, যদি একবার আরহার সঙ্গে দেখা করা যেত, একটু গল্প করলেই হয়তো মনটা ভালো হয়ে যেত। কিন্তু সেটা কি আর সম্ভব? কি করবে, ভালো লাগছে না। আহাদেররা সবাই কলেজে গেছে, আর 1 মাস পর ফাইনাল পরীক্ষা, আর ও কিনা ফাঁকি দিয়ে বেড়াচ্ছে। আরহার কথা ভেবে কোনো কাজে মন বসছে না। হঠাৎ করে মনে পড়লো বাইকটা নিয়ে কোথাও একটু ঘুরে আসা যায়, তাহলে হয়তো একটু হালকা হবে। এই ভাবনাটাতেই সিদ্ধান্ত নিয়ে নিজের ঘরে গিয়ে দ্রুত তৈরি হয়ে নিল নোমান। তৈরি হয়ে ফোন, বাইকের চাবি প্যান্টের পকেটে ভরে শার্টের হাতা গুটাতে গুটাতে সিঁড়ি বেয়ে নিচে নামতেই কলিং বেলের শব্দে থমকে দাঁড়ালো সে। এই সকালে আবার কে এলো? বের করতে করতে দরজার সঙ্গে গিয়ে লক খুলল। দরজা খোলার সঙ্গে সঙ্গে সামনে থাকা মানুষটাকে দেখে তার বুকে বিস্ময়ের সঙ্গে ছড়িয়ে পড়ল উচ্ছ্বাস। বড় ভাইয়া। এক মুহূর্ত দেরি না করে এগিয়ে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরল সে। সোহাগও হেসে নোমানের পিঠে আলতো চাপড় দিল। কেমন আছিস ছোট সাহেব? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এতদিন পর একটা ফোনও তো দিলে না যে আসছো। আসছি তো, তাহলে কল করে কি হবে? আর কয়েক ঘন্টার জন্য আসা, আবার বিকেলে চলে যাব। খুব ভালো করেছো, আসো ভেতরে আসো। নোমান হাসি মুখে সোহাগকে নিয়ে ড্রয়িং রুমে ঢুকলো। সোফায় বসতে না বসতে শুরু হয়ে গেল দু একটা খোঁজ খবরের কথা। অপারেশনের কি খবর ভাইয়া? সোহাগ এক মুহূর্তের জন্য থেমে গিয়ে মুচকি আসলো। আলহামদুলিল্লাহ, কাজ শেষ হয়েছে। এর বেশি কিছু বলল না সে। কথাটা বলার সময় অজান্তেই তার চোখের সামনে ভেসে উঠল সিএমএইচের কেবিনে অচেতন হয়ে থাকা শেহজাদের মুখ। তবে সে অনুভূতির কোনো ছাপ মুখে ফুটে দিল না। কিছুক্ষণ গল্প করার পর সে চারদিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, মা কোথায়? বাবা রনি আর বাবা শাওয়ার নিচ্ছে, আর মা রান্নাঘরে। কয়েকদিন ধরে বুয়া আসে না, রান্না নিয়ে ব্যস্ত। যাও না তুমি, তোমাকে দেখলে তো খুশিতে আত্মহারা হয়ে যাবে। সোহাগও মুচকি হেসে উঠে দাঁড়ালো। ঠিক আছে, আগে মায়ের সঙ্গে দেখা করে আসি। কথাটা বলে ড্রয়িং রুম পেরিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল সে। এদিকে রান্নাঘরের ভিতরে তখন নমি একাই কাজ করছিল। ঘর ভাড়া সময় মতো দিতে পারেনি বলে বাড়িওয়ালা বের করে দিয়েছে। আফতাব হোসেন কয়েকবার কল করেছিল খোঁজ নিতে, কিন্তু কাউকে কিছু বলেনি। জাহানারা বেগম তার গ্রামের বাড়িতে গেছে নিধিকে সাথে নিয়ে। নমিকে যেতে বলেছে, কিন্তু সে যায়নি। কতগুলো বাচ্চা পড়ে ওর কাছে, হুট করে পড়ানো বন্ধ করলে সমস্যা পড়বে ওরা। তাছাড়া চলে গেলে বেতনটাও সময় মতো দেবে না। কিন্তু এই মুহূর্তে টাকার তো দরকার, তাই মন চাইলেও যায়নি ও। পরে রনিকে পড়াতে এলে সব শুনে মনোয়ারা বেগম এখানে থাকতে বলেছেন। পরে কোনো একটা ব্যবস্থা হলে না হয় চলে যাবে। কিন্তু একটা বাড়িতে থাকার পরেও হাত পা তো আর গুটিয়ে বসে থাকা যায় না। তাই সবার দুপুরে খাবার বানানোর দায়িত্ব নিয়েছে ও। সকালে সবার জন্য পরোটা বানিয়েছিল। এরপর যে ময়দার কৌটোটা তুলে রাখবে মনে ছিল না, তাই এখন রান্নাঘরের দরজার এক কোণে রাখা ছোট্ট কাঠের টুলের উপর দাঁড়িয়ে উপরের তাকে সেটা রাখার চেষ্টা করছিল সে। কৌটাটা ভর্তি ছিল ময়দা। দু হাতে শক্ত করে ধরে সাবধানে উঠানোর সময় পেছন থেকে কারো পায়ের শব্দ কানে এলো। কে এলো? কৌতূহলবশত ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকাতে নমি দেখল সেনাবাহিনীর ইউনিফর্ম পরা এক লম্বা চড়া অচেনা যুবক রান্নাঘরে ঢুকে পড়েছে। হঠাৎ অপরিচিত কাউকে দেখে সে এতটা চমকে উঠল যে হাতের ভারসাম্য হারিয়ে ফেলল। ঠিক সেই মুহূর্তে দরজাটা আরও একটু খুলতে সোহাগ হালকা ধাক্কা দিল। দরজার পাওয়াটা পাশে রাখা কাঠের টুলের সঙ্গে ধাক্কা খেয়ে কেঁপে উঠল। সেই আকস্মিক ঝাঁকুনিতে আর নিজেকে সামলে রাখতে পারল না নমি। তার হাত থেকে কৌটাটা ফসকে সোজা সোহাগের মাথার উপর গিয়ে পড়ল।
এক নিমিষে সোহাগ সাদা ময়দা ডেকে গেল। চুল, মুখ, ভ্রু, চোখের পাতা, কাঁধ, কোথাও আসল রং রয়ের অস্তিত্ব নেই। মুহূর্তের জন্য পুরো রান্নাঘর নিস্তব্ধ হয়ে গেল। এদিকে নবমীর চোখ বিস্ফোরিত, ঠোঁট ফাঁক হয়ে গেছে বিস্ময়ে। সে স্থির হয়ে দাঁড়িয়ে শুধু মুখ সাদা ময়দায় ঢাকা অচেনা মানুষটার দিকে তাকিয়ে আছে। হঠাৎ এমন অবস্থায় বেশ বিরক্ত হলো সোহাগ। এক হাত দিয়ে মুখের ওপর জমে থাকা ময়দা ঝাড়তে ঝাড়তে বিরক্ত স্বরে বলে উঠল, এটা কি ধরনের অসাবধানতা মা? একটু দেখে কাজ করবে তো। কি কর? কথাটা শেষ না করে মাথা তুলে তাকালো সামনে। তার ধারণা ছিল হয়তো মনোয়ারা বেগম অসাবধানতাবশত এমন কাণ্ড ঘটিয়েছে, তাই কথা বলার জন্য মুখ তুলে তাকিয়েছিল। কিন্তু মায়ের জায়গায় অন্য কাউকে দেখে শব্দগুলো যেন গলাতে আটকে গেল। সামনে দাঁড়িয়ে আছে এক সম্পূর্ণ অপরিচিত মেয়ে। বয়স খুব বেশি হলে 24-25। ভয়ে ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটা কেমন অসহায় দেখাচ্ছে। বড় বড় দুটি চোখ আতঙ্কে বিস্ফোরিত, যেন এই মুহূর্তে কান্না করে ফেলবে। ঠোঁট দুটো কাঁপছে, হাতে ধরা ময়দার কৌটোটা শক্ত করে চেপে ধরে রেখেছে সে। নবীর বুকের ভেতরেও ধক ধুক পুকারি যেন কমে বেড়ে চলল। সে তো বুঝতেই পারেনি এমন কিছু একটা ঘটবে। অচেনা একজন সেনা অফিসারের পুরো শরীরে নিজের হাতের ময়দা ঢেলে দিয়েছে। ভাবতেই তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। কোনো মতে নিজেকে সামনে নিয়ে কাঁপা গলা বলল, আমি আমি ইচ্ছে করে করিনি। আমি আমি আসলে, কিন্তু বাকিটুকু আর বলতে পারলো না। ভয়ে যেন গলাটা শুকিয়ে গেছে। নবীর কাঁপা কণ্ঠে যেন সোহাগের সম্মোহন ভাঙল। সে ধীরে ধীরে চোখের পাতা ফেলল। বুঝতে পারলো গত কয়েক সেকেন্ড ধরে সে এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে আছেন। অস্বস্তি লুকাতে গলা খাকারি দিল সে। কিন্তু আশ্চর্য, কিছুক্ষণ আগেও যেখানে বিরক্তি ছিল, এখন যেন সেটা কোথায় মিলিয়ে গেছে। বরং বুকের ভেতর অদ্ভুত এক প্রশান্তি কাজ করছে। মেয়েটার ভয় পাওয়া মুখটা, কাঁপতে থাকা ঠোঁট আর নিষ্পাপ বড় বড় চোখ দুটো থেকে যেন কোনোভাবে দৃষ্টি সরাতে পারছে না সে। মনের অজান্তেই ঠোঁটের কোণে খুব ক্ষীণ একটি হাসি ফুটে উঠল। ও এত ভয় পাচ্ছে কেন আমাকে? আমি কি এতটাই ভয়ঙ্কর, ডায়নোসরের মতো নাকি? এই মেয়ে, কে তুমি? হঠাৎ প্রশ্নটা শুনে নমি কেঁপে উঠল। বুকের ভেতরটা ধক ধক করছে। কাঁপা গলায় কোনো মতো বলল, জি, আমি নমি, রনির মিস। ওকে পড়ে। রনির মিস কথাটা সোহাগের কানে আদৌ পৌঁছালো কি না বোঝা গেল না। তবে নমি নামটা যেন তার মনে কোথাও একটা গেঁথে গেল। অজান্তে কয়েকবার নামটা মনে মনে উচ্চারণ করলো সে। নমি ঠোঁটের কোণে এক অচেনা হাসি ফুটে উঠল। আল্লাহকে যত্ন নিয়েই না গড়েছে, একবারে খাঁটি রসগোল্লা। নমির মুখের দিকে তাকিয়ে কথাগুলো বিড়বিড় করে বলল সোহাগ। কথাগুলো অর্থ বুঝতে পারল না নমি, তবে সোহাগের গম্ভীর মুখে দেখে তার মনে হলো লোকটা ভীষণ রেগে আছে। বুকের ভেতরটা আরও কেঁপে উঠল। ধীরে ধীরে কাঠের টুল থেকে নেমে এলো সে। ময়দার কৌটাটা একপাশে রেখে ইতস্তত পায়ে সোহাগের সামনে এসে দাঁড়ালো। তারপর ওনার কোনা দিয়ে খুব সাবধানে সোহাগের মাথা লেগে থাকা ময়দাগুলো ঝেড়ে দিতে লাগলো। আর সোহাগ, সে যেন এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটার দিকে। স্ত্রী মারা যাওয়ার পর কেটে গেছে 5টি বছর। এই 5টি বছরে মমতাজ বেগম কত মেয়ের কথাই না বলেছেন, কত ছবি দেখিয়েছেন, কত সম্বন্ধ এনেছেন, কিন্তু কাউকেই এত ভালো লাগেনি সোহাগের। কারো দিকে দ্বিতীয়বার তাকানোরও প্রয়োজন মনে হয়নি। অথচ আজ এই মেয়েটাকে দেখেই কেন যেন বুকের ভেতরটায় অন্যরকম হয়ে উঠেছে। কি আছে ওর মধ্যে? ভয় কেঁদে ফেলেছে মেয়েটা। কান্নায় নাক মুখ লাল হয়ে গেছে, চোখ দুটো টলমল করছে, গালও লালচে আভা ছড়িয়ে আছে। মনে হচ্ছে তারা তুলতুলে একটা রসগোল্লা সামনে দাঁড়িয়ে আছে। সত্যি রসগোল্লা, নামটা দেওয়া ভুল হয়নি, পুরোই মানিয়েছে ওর সাথে। নমি যত্ন করে গায়ের ময়দাগুলো পরিষ্কার করে দিল। তারপর মুখের দিকে হাত বাড়াতে হঠাৎ তার কবজিটা আলতো করে ধরে ফেলল সোহাগ। চমকে উঠে নমি স্থির হয়ে গেল। সোহাগ ওর অস্বস্তিটা হয়তো বুঝলো, তাই হাতটা ছেড়ে দিয়ে শান্ত গলা বলল, এই রসগোল্লা, একদম সোজা হয়ে দাঁড়ান। জি, আমাকে বলছেন? না, এখানে তো একটা সুন্দর পেতনি দাঁড়িয়ে আছে, তাকে বলছি। না মানে, আপনি তো রসগোল্লা বললেন, কিন্তু আমি তো রসগোল্লা নয়, আমি নমি। ওই হলো, নমি রসগোল্লাই একই। কিন্তু আপনি এমন কাঁপছেন কেন? আমি কি কোনো ভয়ঙ্কর প্রাণী? গিলে খাবো আপনাকে? সোহাগ আরও কিছু বলতে চাচ্ছিল, ঠিক তখনই ছোট্ট এক ঝড়ের মতো দৌড়ে এলো রনি। বাবা বলে ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরল সোহাগকে। হঠাৎ রনিকে দেখে নমি তড়িঘড়ি করে কয়েক কদম পিছিয়ে গেল। মুখ নিচু করে দাঁড়িয়ে রইল। রনির পেছনে ঘরে ঢুকলেন মমতাজ বেগম আর শাহনাজ সাহেব। ভেতরের দৃশ্যটা চোখে পড়তে দুজনে একসঙ্গে হেসে উঠলেন। মমতাজ বেগম হেসে বললেন, হায় আল্লাহ, এই আবার কি অবস্থা? ভূত প্রেতের সঙ্গে কুস্তি করে এলে নাকি?
এতক্ষণ বাবাকে পেয়ে খুশিতে এসব খেয়াল না করলেও দাদির কথা এবার রনি বাবার গালে হাত বুলিয়ে বলে, পাপা তোমার গালে এত আটা কেন? সোহাগ দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার মিস আমাকে পিঠা বানানোর প্রস্তুতি নিচ্ছিল বাবা, তাই আমার ময়দা চুবিয়ে দিয়েছে। কথাটা শুনে নবমীর চোখ কপালে উঠে গেল। ও তো ইচ্ছে করে করেনি, তবুও লোকটা সকলের সামনে এমন বেজ্জতি করছে কেন? সে নিজে অস্বস্তি কাটাতে মাথা নিচু করে বলল, না আন্টি, আমি ইচ্ছে করে করিনি। মমতাজ বেগম মুচকি হেসে বললেন, আহা, এত ভয় পাচ্ছ কেন মা? ও ফাজলামি করেছে, দুর্ঘটনা তো হতেই পারে। শাহজাহান সাহেব হেসে যোগ করলেন, সেটা ঠিক, তবে এই কথা মানতেই হবে, আমাদের ছেলেটাকে সাদা রঙে বেশ মানিয়েছে, কিন্তু একেবারে পুরোই সাদা ভূত। সোহাগ ভ্রু তুলে বাবার দিকে তাকালো। আব্বু, আপনারা শুরু করলেন? কি আর করবো বল, তোকে এই অবস্থার দিকে না হেসে থাকা যায়? রনিও খিলখিল করে হেসে উঠল। পাপা, তোমাকে একদম পুরো ভূতের মতো লাগছে। সোহাগ ছেলের মাথায় আলতো টোকা দিয়ে বলল, আচ্ছা, তাহলে দাদুর দলে তুমিও যোগ দিলে? ঘর জুড়ে হাসি রোদ পড়ে গেল, শুধু নবমী লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সোহাগ একবার আলচোখে নবমীর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আচ্ছা, তোমরা হাসাহাসি শেষ করো, আমি এখানে এভাবে থাকলে একজনের অস্বস্তি কাটবে না। তার চেয়ে বরং আমি আগে ফ্রেশ হয়ে আসি, না হলে এই ময়দা নিয়ে সবাই আমাকে নিয়ে আরও গল্প বানিয়ে ফেলবে। কথা শেষ করে রনির মাথায় হাত বুলিয়ে সোজা নিজের ঘরের দিকে চলে গেল সে। সোহাগ সিঁড়ি বেয়ে নিজের ঘরের দিকে চলে যেতেই নবমী যেন স্বস্তির একটা দীর্ঘশ্বাস ফেলল। মমতাজ বেগম মুচকে হেসে বললেন, আচ্ছা মা, এবার বলো তো আসলে কি হয়েছিল?